আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কথা বলবো একজন জুলাই যোদ্ধার সঙ্গে, যিনি 2024-এর গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ঢাকার বাইরে থেকেও যিনি ছাত্র আন্দোলনে রাজপথে নেমে এসেছিলেন, সেই ছোট ভাই বগুড়া থেকে আগত ওয়াফির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওয়াফির সঙ্গে। ওয়াফি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো তোমার পরিচয়টা একটু সংক্ষেপে শুনবো, তারপর হচ্ছে আমরা ভেতরে ঢুকবো তোমার গল্পের। আমার নাম মোহাম্মদ তামিম আহসান। আমি এই বছর এইচএসসি দিলাম, এইচএসসি 25, এখনো পাস করিনি। এটাই ঢাকায় আসলাম এয়ারফোর্সে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিলাম। এটাই সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, এখন হচ্ছে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল 2024-এ, তুমি আমার জানা মতো, আমি যতটুকু অফিস স্ক্রিনে যে গল্পটা শুনলাম সেটা হচ্ছে তুমি বগুড়াতে আন্দোলনে ছিলে। বিশেষ করে 18ই জুলাই আবু সাইদ মারা গিয়েছিল, 16ই জুলাই রংপুর আবু সাইদ। তুমি কিভাবে সম্পৃক্ত হলে? বন্ধুরা মিলে ফেসবুক ভিত্তিক নাকি খবর টবর দেখে, না কিভাবে সম্পৃক্ত হলে এই আন্দোলনে? টু বি অনেস্ট, আমি আসলে আগে থেকে এগুলো পলিটিক্যাল বিষয় একদম মানে অদক্ষ ছিলাম, কিছু বুঝতাম না, কিছু করতাম, অত কেয়ারও করতাম না। এখন হঠাৎ করে দেখি এরকম ফার্স্টে কোটা আন্দোলন শুরু হলো। বুঝতাম যে আমার মতে ছিল যে বাংলাদেশের অবস্থা তো এমনি খারাপ, কোটা আন্দোলন করেও কি হবে হ্যান ত্যান। পরে দেখলাম এটা এক টাইমে আরো বিস্তর রূপ নিল। তারপর আস্তে আস্তে দেখলাম যে স্টুডেন্টরা সম্পৃক্ত হওয়া শুরু করলো। আমিও আস্তে আস্তে গেলাম, যাই মানে বিশেষ করে আন্দোলনে যায় যখন, ওখানে যে উদ্দীপনা, ওখানে যে ফিল, মানে ওটা দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। মানে ওটা থেকেই আমার মনের মধ্যে আসে। তখন আস্তে আস্তে আরো রাজনীতির বিষয়গুলো ঘাটলাম, ইউটিউবে ঘাটলাম, ইন্টারনেটে ঘাটলাম, মানুষদের কাছে শুনলাম যে আসলে বিষয়টা কি হচ্ছে, এটা কি, কেন এরকম হচ্ছে। তখন বুঝলাম আসলে সিস্টেমেরই দোষ, কি দোষ। এই এটাই এটাই আস্তে আস্তে করে সম্পৃক্ত হওয়া আর কি। আর বলতে গেলে আমি শুধু একা না, আমার অনেক ফ্রেন্ডরাই, মানে ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই ছিল, সবাই ছিল মোটামুটি স্টুডেন্টের মাঝে। আমার ছোট ভাই, বড় ভাই অনেকেই ছিল, আবার অনেকে লিড করেছিল। এটাই। কোন জিনিসটা তোমার সবচেয়ে মনে আঘাত দিয়েছিল, যে আমি এখন আর ঘরে বসে থাকবো না, পুলিশ গুলি করুক বা আমার বাবা মা যাই করুক না কেন, আমাকে আর ঘরে রাখতে পারবে না? কোন কোন বিষয়টা এই আন্দোলনের সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল? আমি একটা, আমার ভাইয়া ছিল, এখন বুয়েটে পড়াশোনা করতেছে, 23 ব্যাচের। ওই ভাইয়াকে আমি কল দিছিলাম, শুনলাম তাদের সেদিন হল থেকে বের করে দিয়েছেন। পরে বললাম ভাইয়া কি হয়েছে, ঢাকার অবস্থা আসলে কি এরকম হচ্ছে কেন? তখন বললো যে আসলে তখন হলো কি নেট টেট সব অফ করে দিল। নেট টেট সব অফ, মানে পুরো অফলাইন আর কি। বললো যে অফ করে দিয়ে একদম পুলিশ ডাইরেক্ট গুলি মারতেছে, ডাইরেক্ট একদম আসল বুলেট যেটা মারতেছে, অনেকজন মারা গেছে, অনেক ভুয়া নিউজ আছে। আমার এটা অনেক মানে মনে কেমন একটা লাগলো যে মানে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। মানে কেমন একটা লাগলো যে হঠাৎ পুলিশ দেশের মানুষের প্রতি মানে কোনো জাস্টিস না, পুরো ইনজাস্টিসলি মানে মেরে ফেলে দিচ্ছে। আবার সেটা এমনকি প্রকাশও করতে দিচ্ছে না, কোনো কিছু না। তখন কোনো নিউজ চ্যানেল নাই, কোনো কিছু নাই, সবাই বলতেছে স্বাভাবিক কিছু নাই। তা আমরা তো জানি, এমনকি ইনফ্যাক্ট আমাদের বাবা মা তারাও তো অত না, তারাও তো নিউজ চ্যানেল দেখে দেখে অভ্যস্ত, তারাও বুঝতো না। তা আমরা তো জানি, আমরা তো খেয়াল করতেছি, করতেছি কি হচ্ছে না হচ্ছে। এবং সত্যি কথা বলতে বাবা মার সাথে তো এত কিছু আলোচনাও করা যায় না, বাবা মা মানে ভয় পাবে, টেনশনে থাকবে, আমরা বুঝি। তখন এই জিনিসটা আমার মাথা মানে লাগে গেল, এক কথা মাথার মধ্যে লাগে গেল আমার। মানে আমার তখন মনোভাব এরকম ছিল যে মানে যাবো তো যাবোই, মরি বাঁচবো, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, তাও শেষ দেখে ছাড়বো, এরকম মানে চেষ্টা করে যাবো, যা হবে হবে সেটা দেখা যাবে। আর বেশি কিছু ভাবিনি, এইরকম করে যাওয়া। আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা 24 দেখলাম। তো মুক্তিযুদ্ধের সময় তো আসলে অন্য একটা শক্তি, বিশেষ করে পরাশক্তি, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে হামলা করেছিল। উর্দু ভাষাভাষী সেই জাতি এবং আমাদেরকে বাংলাদেশিদের তখন তারা হত্যা করেছিল। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের মানুষই পুলিশ আমাদের গুলি করে হত্যা করেছিল, আমাদের সন্তানদের। এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তুমি যখন আন্দোলন করছিলে, তোমার আমি শুনলাম স্প্লিন্টার খেয়েছো, গুলি খেয়েছে তোমার আশপাশের লোকজন। তার আগে আমি জানতে চাচ্ছি যে তোমার কি কখনো মনে হয়নি যে আমি একটু ঢাকাতে চলে যাই আন্দোলনের সময়? অফকোর্স মনে হয়েছে, মনে হয়নি মানে অফকোর্স মনে হয়েছে। আমাদের তো প্ল্যান ছিল যে লং মার্চ টু ঢাকা। আচ্ছা। আবার অনেকে গিয়েছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার ওরকম সুযোগ সুবিধায় একদম হয়নি। ফার্স্টে এরা হয়েছিল কি, ফার্স্টে এটা মেবি আগস্ট মাসের শুরুর দিকে লং মার্চ টু ঢাকা মানে এটার করা হয়েছিল। কিন্তু আমার
প্ল্যান তখন আমার অবস্থা তখন খারাপ, বাসায় থাকি না, বাসায় অবস্থা খারাপ, এর আগে গুলি টুলি গিয়ে করছি, বাসায় সম্পর্ক খারাপ হয়ে গেছে। এটা কি এর আগস্ট মাসের দিকে? হ্যাঁ, আগস্টের শুরুর দিকে ফার্স্টে মানে লং মার্চ টু ঢাকা, মানে বগুড়া থেকে অনেকেই ঢাকা আচ্ছা, লং মার্চ গিয়েছিল। টু ঢাকাটা আমি শুনবো, তার আগে একটু স্প্লিন্টারের ঘটনা Okay, শুনি। okay. কবে তুমি স্প্লিন্টার খেলে এবং শরীরের কোন কোন অংশে? স্প্রিন্টার খেলাম বলতে আমরা তো মোটামুটি প্রত্যেক দিনই বের হতাম, প্রত্যেক দিনে আন্দোলন করতাম। কোথায় এটা? বগুড়ার প্রত্যেকদিন। কোথায়? বগুড়ার মেইনলি সাতমাথা। সাতমাথা। সাতমাথাতে প্রথমে আমার তো বাসা পিটিআই মোড়, ওইখান থেকে জয়েন হতাম, অনেক কয়েকটা গ্রুপ নিয়ে সাতমাথা যেতাম। সাতমাথা থেকে তোমার কলেজের নাম কি তোমার? আমার কলেজের নাম বগুড়া শাহ সুলতান কলেজ, গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ। এখন সাতমাথা যাইতাম, সাতমাথা থেকে একটা গ্রুপ এই সাইডে যাইতো, একটা গ্রুপ এই সাইডে যাইতো, একটা গ্রুপ এই সাইডে। এখন সবার প্রতি তখন তো পুলিশ একদম ডাইরেক্ট টিয়ার সেল বলুন, তারপরে লাঠি চার্জ বলুন, এরা তো ফার্স্টে তো কিছুদিন পর গুলি, ডাইরেক্ট গুলি করা শুরু করে দিল। গুলি ছোট ছোট বুলেট ছিল, লাগতো, অত বেশি ব্যথা লাগতো না, আবার লাগতো বলা যায়। বেশি প্যারা দিতে হলো ওই যে কি বলে ওটা, টিয়ার গ্যাস গুলো। একবার না তুমি বলতেছিলে অফিস স্ক্রিনে যে গুলি খেয়ে রক্ত বের হয়ে গেছিল, তুমি টের পাওনি? ওটা মানে উদ্দীপনার বিষয়। আচ্ছা, আসতেছি ওই আচ্ছা। কাহিনীটাও আসতেছি। আসলে হয়েছিল ওটা কি, সেটা মেবি 18 জুলাই আর কি, আমরা হাটে হাটে কলোনি যাচ্ছি, মানে আন্দোলন স্লোগান দিতে দিতে কলোনি যাচ্ছি। হঠাৎ করে সামনে থেকে নট অনলি পুলিশ বাট অলসো আর্মি, তখন কিন্তু আর্মি ইনভলভ হয়ে গেছে। আর্মি ইনভলভ হয়ে গেছে। আমি তো প্রত্যক্ষদর্শী, আমি নিজে বলতে পারি যে আর্মিও ডাইরেক্ট গুলি করেছে। পরে হয়তো কি হয়েছে সেটা তো সবাই জানে, কিন্তু প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারি যে আর্মিও ডাইরেক্ট গুলি করেছে। মানে তখন আর্মিও ফার্স্টে আর্মির গাড়ি গেল, একটা বড় ট্যাঙ্ক, চারদিক দিয়ে গুলি মারতে মারতে গেল, সাইডে গেল, একজনের এইখানে গুলি, একজনের এইখানে গুলি, মানে হঠাৎ করে কেউ তো আর রেডি ছিল না ওই টাইমে, গেল সেটা হলো। তখন আমাদের মধ্যে তখন যে আমরা একটা ভয় কাজ করবে যে গুলি খেলা এখন কি হবে সামনে আরো। আমি লিটারালি দেখছি 90% মানুষের মধ্যে কোনো ইয়ে নাই, হোসে আবারও যাবো, নো প্রবলেম। তবে সবাই যে আহত হয়েছে সেও ইনক্লুডিং মানে তারাও আরো সামনে মানে গেল। মরলে মরবো মানে ওগুলো চিন্তাই নাই, যা হবে হবে দেখা যাবে। আমরা গেলাম পুলিশ লাইন্সের সামনে, ওখানে পুলিশ পুরো ব্যারিয়ার দিয়ে রাখছে, প্রায় কমপক্ষে অনেকজন, প্রায় 100 জনের মতো পুলিশ, ডাইরেক্ট গুলি, পুরো মিছিলের ডাইরেক্ট গুলি, অনেকক্ষণ ধরে এটা চললো। অনেকে আমরা তো আমাদের কাছে তো না, আমরা স্টুডেন্ট সাধারণ মানুষ ইয়ে না, আমরা সর্বোচ্চ কি ডাল ভাঙ্গে বা ইট পাথর, ইট মারতেছে, ওরাও ওটা তুলে ওরাও মারতেছে, প্লাস ওরা গুলি করতেছে, টিয়ার সেল মারতেছে, দূর থেকে মারতেছে। তারপরে হঠাৎ করলো কি আমরা সামনে চলে গেছি, সামনে ওই যে ট্রাফিকের একটা হলুদ কালার পুলিশের ইয়ে থাকে না, ওটা নিয়ে সামনে চলে গেছি। পুলিশ গুলি মারতে আসছে, কোনো খেয়াল নাই। হঠাৎ করে দেখি প্রায় গুলি মারতে মারতে পুরো মিছিল প্রায় অনেকে পিছে চলে গেছে, অনেকে এই সাইডে চলে গেছে, স্বাভাবিক। আমার এগুলা খেয়াল নাই, আমি সামনে চলে যেতে যাচ্ছি, আমার সামনে দুইটা ভাই ছিল, পিছে তাকে দেখি যে মোটামুটি ফাঁক, আমরা মানে ফাঁসেও গেছি 3 জন বলতে গেলে। সামনে গুলি মারতেছে পুলিশ, এইদিকে পুলিশে আগে আসতেছে, তখন পিছে যাওয়ার সাথে উপায় নেই, তখন আস্তে করে করলামটা কি, ওটা এরকম সাইডে যায়, পিছে যায়, ওই একটা গলির ভিতর ঢুকলাম, কলোনি বিহারি। তখন আমি বুঝলাম যে কি রে, কেমন ডিজি লাগতেছে, নিজের মাথা ঘুরছে। এরকম হাত দিলাম, হাতে দেখি রক্ত, মানে মাথায় গুলি লাগছিল। এক্স্যাক্টলি, মাথায় গুলি লাগছিল, পিঠে গুলি লাগছিল, হাতে, মানে পুরো বডিতে। অত কেয়ার করিনি, মানে অত খেয়ালই করিনি কোথায় গুলি লাগছিল, কি গুলি লাগছিল, এরকম হাত দিয়ে ইয়ে করছি, দেখি রক্ত। আমি মানে তখন একটু প্যানিক করলাম যে কেন রক্ত, কেন অত তো ব্যথা লাগতেছে না, রক্ত কেন। পরে এই সাইড থেকে একজন বললো তোমার গুলি লাগছে, আমাকে জোর করে হসপিটালে নিয়ে গেল আর কি। ওইখানে হসপিটালেও দেখি অবস্থা খারাপ, পুলিশ হসপিটালের মধ্যে ঢুকছে, কে কে আসছে ওদের, তাদের ওখান ধরে নিয়ে যাচ্ছে, করতেছে আমার চোখের সামনে। এমনকি সাইডে অনেকে, আমার অবস্থা তো কিছুই না, আমার চেয়ে অনেক করুণ অবস্থা ছিল। একটা ভাই, ওই ভাই পরে অনেক খুঁজছি পাইনি, চোখে গুলি লাগছে একবার, চোখে ছোট ছোট বুলেট, তো চোখে গুলি লাগছে, চোখ তো রক্ত আসছে, চোখ ধরে আসছে, আমার বলতেছে ভাই আর কি দেখতে পারবো নাকি, কি করতে পারবো, আমার কি হয়, মানে এতটা খারাপ লাগছে তখন দেখে, আমি বলে বোঝাতে পারবো না, মানে নিজের চাওয়াই হোক, আমার তো অবস্থা কিছু না, ওদের দেখে আরো খারাপ লাগছে। মানে একটা চিকন করে একটা ছোট ভাই, মানে মাদ্রাসার মেবি পাঞ্জাবি পরেছিল, এখানে গুলি লাগছে, সাদা পাঞ্জাবি ছিল, এখানে রক্ত দেখা গেছে, ওকে ধরে নিয়ে আমরা হাসপাতালে গেলাম। এগুলাই, মানে আমার তো তেমন কিছু না, আরো অনেক। আচ্ছা, এখন আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না, সেটা হচ্ছে 3 থেকে 5 তারিখ, 5ই আগস্ট, যেদিন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, ওই দিন কি অনুভূতি ছিল? 5ই আগস্ট বলতে তখনও তো পুরো নেট টেট অফ, সবকিছু অফ, রেডিও চালিয়ে রাখছিলাম, শোনা যাচ্ছিল কি যে সেনাপ্রধান আসবে, তখনই মোটামুটি আন্দাজ করে এক্স্যাক্টলি আন্দাজ করতে পারছিলাম যে সেনাপ্রধান যখন বক্তব্য দেবে তখন কিছু একটা হয়েছে।
মোটামুটি আন্দাজ করা যাচ্ছিল। তখনও সবাই সাত মাথা, তখন পুলিশ থেকে নিষ্ক্রিয়, পুলিশ সাইডে আছে, পুলিশ সামনে আসতেছে না। পুলিশ সবাই তো খুঁজতেছে, মানে একটা ইয়ে আছে, কিন্তু পুলিশ নাই সামনে, সবাই সাত মাথা। হঠাৎ করে ইয়ে আসলো যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছে হাসিনা পালাইছে। আমরা তখন মানে বলে বোঝানো যাবে না, মানে মনে হলো যে সার্থক, যেটা চাইছি সেটা মোটামুটি করতে আসছে, মানে ফিলিংস আসলে অনুভূতি করা, মানে এখন ব্যক্ত করা সম্ভব না, সেটা তখনই মানে এক একজনের সেই খুশি, মানে আনন্দ, নাচ গান, এটা যুদ্ধ জয়ের মতো অনেকটা। যুদ্ধ জয়ের মতো, এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটু এবার একদমই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আন্দোলন তো করলে, জি, আমিও জুলাই আন্দোলনে ছিলাম। তো আমরা যে আন্দোলন করলাম, আমাদের বিশেষ করে তুমি কি কখনো চিন্তা করছো আন্দোলন থেকে কোনো কিছু রেজাল্ট পাবে, বা এই যে এখন যে জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধিত করা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, বা জুলাই ভাতা দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি তোমার কোনো আগ্রহ বা কোনো অনুভূতি আছে? টু বি অনেস্ট একদমই নাই, এন্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার। ওকে, হোয়াই শুড আই কেয়ার, মানে এটা তো কেয়ার করার কোনো বিষয় না। ফার্স্টে তো এই আন্দোলন ছিল কোটা আন্দোলন, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী। মুক্তিযোদ্ধা কোটা বিরোধী বলতে মুক্তিযোদ্ধা নাতিদের কোটা বিরোধী। এখন আমরা যে কোটা বিরোধী আন্দোলন করলাম, এখন যদি আমাদেরই কোটার লোভ দেয়, তাহলে কেমন হলো? হয়তো আমরা সুবিধা পেলাম, কিন্তু নিজের কাছে নিজে কেমন একটা ছোট হয়ে যাচ্ছে না? এটাই, মানে আমার ওরকম কোনো এক্সপেকটেশন ছিল না, নিজের মনের নিজের জ্ঞান বুদ্ধিতে গেছি, নিজের যা চাইছি নিজের ইচ্ছা মতো গেছি, এটাই, আর কিছু ওরকম না। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো গল্প শুনে। এবং হচ্ছে তুমি বাংলাদেশকে ভালোবেসে লাল সবুজের পতাকা বুকে ধারণ করে সামনে এগিয়ে যাও, অনেক সুন্দর ভবিষ্যৎ হোক সেই প্রার্থনা করি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, শুনলেন একজন জুলাই যোদ্ধার কথা। এভাবেই আন্দোলন করে তারা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে এবং দেশকে ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত করেছে। কিন্তু সেই স্বাধীনতার ফল আমরা পাচ্ছি না সেই সব জুলাই যোদ্ধার, আহত যোদ্ধাদের সুচিকিৎসা। তাই আশা করব যারাই এই ভিডিওটি দেখলেন বা দেখছেন, যদি কোনো সচেতন ব্যক্তি বা কর্তৃপক্ষের কেউ থাকেন, এ বিষয়ে পদক্ষেপ নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।